মীরার কাছে সবকিছু আগের মতোই লাগছে। মনে হচ্ছে সবকিছু আগের মতোই ঘটে যাচ্ছে। পার্থক্য আগেরবার বাসরাত নিয়ে ভয় ছিল, অজানা আশঙ্কায় আতঙ্ক ছিল, এবং সঙ্গে ছিল লজ্জামাখা কিছু ভালো লাগার অনুভূতি। আজকে লজ্জা লাগছে কিছুটা, কিন্তু অন্য কোনো অনুভূতি সে অনুভব করছে না এই মুহূর্তে। মীরা তার জীবনে দ্বিতীয় বাসরে বসে অপেক্ষা করছে তার স্বামী রাকায়েতের জন্য। আজ দুপুরেই তার আবার বিয়ে হয়েছে রাকায়েতের সঙ্গে। হ্যাঁ, রাকায়েতের এটা দ্বিতীয় বিয়ে। ১.৫ বছর আগে হার্ট অ্যাটাকে তার প্রথম স্ত্রী সাবিনা মারা গেছে। দুটো মেয়ে আছে রাকায়েতের। বড় মেয়েটার বয়স ১৬ আর ছোটটার ১১। খুব মিষ্টি দুটো মেয়ে। বিশেষ করে ছোট মেয়েটা তো একেবারে পরীর মতো সুন্দর। ওদের মাও খুব সুন্দরী ছিল। রাকায়েত সরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা। বয়স ৫০-এর কাছাকাছি। সাবিনার সঙ্গে প্রেম করে বিয়ে হয়েছিল। তাদের খুব সুখের সংসার ছিল। সাবিনার সব কথায় সম্মতি দিতেন তিনি। রানীর মতো রেখেছিলেন স্ত্রীকে। কোনোদিন কোনো কষ্ট দেন নাই। মেয়েদের খুব ভালোবাসত দুজন। কথাগুলো আজ সন্ধ্যায় এই বাসায় আসার পর ৩বার বলেছি সাবিনার মা। রাকায়েতের শাশুড়ি, তিনি এই বাসায় থাকেন। আগে সবসময় থাকতেন না, কিন্তু মেয়ে মারা যাওয়ার পর তিনি এখানেই থাকেন। এই যে রাকায়েত দ্বিতীয় বিয়ে করলেন, এতে তার মতামত আছে। তিনি মীরাকে কয়েকবার বলেছেন। কথাটা বলে তিনি বোঝাতে চেয়েছেন তিনি রাকায়েতকে অনেক স্নেহ করেন। নিজের ছেলের বেলায় হলে তিনি যেমন চাইতেন তার ছেলের জীবনটা এগিয়ে যাক, মেয়ের জামাইয়ের বেলাও তাই চান। এক ফাঁকে বৃদ্ধা এটাও বদলে দিয়েছেন। মীরাকে পছন্দ করার একমাত্র কারণ মীরার কখনো সন্তান হবে না। কথাটা মীরার শুনতে কষ্ট হলেও মীরা তার এই জীবনে সবচেয়ে বেশি এই কথাটা এতগুলো বছর শুনে এসেছে। তার আর মুহিবের সংসারটা তো ভেঙে গেল এই সন্তানহীন অপবাদ মাথায় নিয়ে। দীর্ঘশ্বাস ছাড়ল মীরা। এই বাড়িতে এসেছে বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা। তখন বাড়ি ভর্তি লোকজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বেশি ছিল। সন্ধ্যার পরে লোকজন সব চলে গেল। যারা রয়ে গেছে সবাই যে আত্মীয় স্বজন মীরা বুঝতে পারল তাদের কথা শুনে। রাকায়েতের চাচাতো ভাইয়ের বউ একজন এসে মীরাকে এই ঘরে রেখে গেছে। রাতের খাবারের পর মীরা সবার মাঝেই চুপচাপ বসেছিল। তার এত ঘুম পাচ্ছিল তখন, কিন্তু এই ঘরে আসার পর আর ঘুম পাচ্ছে না। অনেকক্ষণ হয়েছে সে এখানে বসে আছে, কিন্তু রাকায়েতে দেখা নেই। মীরার পায়ে ২বার ঝিঁঝি ধরেছে। এত দীর্ঘ সময় পা ভাঁজ করে বসে থাকলে তার এমন হয়। সে উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ালো। দোতলা একটা বাড়ি। শহরের একপাশে রাকায়েতের একটা পৈতৃক বাড়ি। বাড়ির আশেপাশে সবাই কোনো না কোনো সম্পর্কে আত্মীয়স্বজন ওদের। রাকায়েতের বাবা মা মারা গেছেন অনেক আগেই। বড় ৩ বোন আছে। তারা রাকায়েতের চেয়ে বড়, যথেষ্ট বড়। বোনরা এরকম জোর করে রাকায়েতের আবার বিয়ে দিয়েছে। মীরা জানালার পাশে দাঁড়িয়ে অন্ধকারে তাকিয়ে আছে। মুহিবের সঙ্গে তার প্রেমের বিয়ে ছিল না, কিন্তু বিয়ের আগে কথা হয়েছে অনেকবার, আর ৩বার নিজেরা আলাদা করে দেখা করেছিল। মীরা তখন আনন্দমহল কলেজে ম্যাথমেটিক্সে অনার্স পড়ত। একটা ভাড়া বাড়িতে অন্যান্য মেয়েদের সঙ্গেই থাকত। মহিব ছিল সে বাড়ির মালিকের ভাগ্নে। বেড়াতে এসেছিল মামার বাসায়। সেখানে মীরার সঙ্গে দেখা। মীরা একগাদা কাপড় ধুয়ে বালতি নিয়ে ছাদে উঠেছে। সিঁড়িতে মহিবকে সাইড দিতে গিয়ে হাত থেকে বালতি ছুটিয়ে উল্টে পড়ে যায় সব কাপড়। সে দুর্ঘটনা থেকে পরিচয়। মীরা বাড়ির মালিকের মেয়েকে পড়াতো, এবং মীরাকে দেখার উদ্দেশ্যে মহিব প্রায় দিনই চলে আসতো সেই বাসায়। বাসার কেউ না বুঝলেও মীরা দ্বিতীয় দিনেই বুঝে গিয়েছিল, তাই ছাত্রীকে পড়ানোর সময়টা পরিবর্তন করে ফেলল। মহিব আসতো, কিন্তু মীরাকে পেত না। এর কয়েকদিন পর মীরা দেখে মহিব কলেজ থেকে আসার পথে দাঁড়িয়ে আছে। মীরা প্রথম প্রথম দেখেও না দেখার ভান করে চলে যেত। এভাবে কিছুদিন যাবার পর মীরা একদিন রিক্সা থেকে নেমে মহিবের কাছে গিয়ে দাঁড়ালো। আপনি কিছু বলতে চান? মহিব থতমত খেয়ে বলল, না। তাহলে এভাবে দাঁড়িয়ে থেকে কি প্রমাণ করতে চান? তোমার সঙ্গে আমার কথা ছিল মীরা। এভাবে রাস্তায় দাঁড়িয়ে কথা বললে এই পাড়ায় আমার থাকা সম্ভব হবে না। আপনি আপনার মামা মামিকে তো চিনেন। এই যে আপনি অকারণে ওনাদের বাসায় এসে উপস্থিত হচ্ছেন। একবার টের পেলে আমাকে ২ দিনের মধ্যে বাসা ছাড়তে নোটিশ দিবে। মহিব আর কিছু বলল না, চুপ করে রইল। মীরা চলে এসেছিল। ৩ দিন পর রাতে হঠাৎ মীরার ফোনে মহিবের ফোন। মীরা এত অবাক হয়েছিল যে বলার বাহিরে। ওর নাম্বার তো মহিবের পাওয়ার কথা না। সেই রাতে কথা বলবে না করেও ১০ মিনিট মহিবের সঙ্গে কথা হলো। তখনই প্রথম জানতে পারল মহিব ওকালতি বাস করে সবেমাত্র তার বাবার সঙ্গে প্র্যাকটিস শুরু করেছে। তার বাবা ময়মনসিংহ শহরের একজন নামকরা উকিল। তার দাদা ছিল মোক্তার। মহিব তার বাবার একমাত্র ছেলে। ওর ছোট একটা বোন আছে। সেদিনের পর থেকে মহিব প্রায় রাতে ফোন দিত মীরাকে। মীরা অনিচ্ছা সত্ত্বেও কথা বলতো, কিন্তু একটা সময় ওর কথা বলতে ভালো লাগতো। একদিন মহিব বলল, মীরা, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, আসবে? মীরা চুপ করেছিল। কালকে কলেজ রোডের মোড়ে আমি থাকব। পরদিন দুজন মহিবের মোটর সাইকেলে চড়ে কৃষি ইউনিভার্সিটির পাশে ব্রহ্মপুত্র নদীর পাড়ে গিয়ে বসেছিল। মহিব সেদিন মীরাকে তার মনের ইচ্ছার কথা খুলে বলেছিল। মীরা চুপচাপ শুনে মহিবের দিকে তাকিয়ে বলল, আমার 2 ভাই,
আমার চেয়ে বয়সে অনেক বড়। আমার বাবা নেই, ভাইদের সিদ্ধান্তই আমাদের পরিবারের শেষ কথা। আমি আপনার কথা শুনে এটাই বলতে পারি, আপনি আপনার পরিবারের লোকজন নিয়ে আমার ভাইদের সঙ্গে কথা বলুন। মহিব আনন্দে মীরার হাত ধরে ফেলেছিল। আমি আমার মাকে তোমার কথা বলেছি মীরা, মা তোমাকে দেখার জন্য আসবে। পরদিন যত মধ্যবয়সী মহিলা মীরার মেসের রুমে এলেন, সঙ্গে বাড়িওয়ালি আন্টি। মহিলা মীরাকে অনেক প্রশ্ন করলেন। বাড়িওয়ালি আন্টি যখন বললেন আমার ননাস, তখনই মীরা বুঝেছিল মহিলা মহিবের মা। মীরার মুখে মীরার পরিবারের সকলের কথা শুনে মহিলা চলে গেলেন। পরের সপ্তাহে মহিবের আত্মীয়স্বজন ওদের মফজলের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল। তার আগে বাড়িওয়ালা আঙ্কেল ওর ভাইদের সঙ্গে মহিবের সম্পর্কে কথা বলেছিলেন। ওর বড় ভাইজান তার চালের আড়তের ম্যানেজার ফয়জু চাচাকে পাঠিয়ে ময়মনসিংহ দিয়ে বাড়িতে নিয়ে আসে তাকে। পরদিন শুক্রবার প্রায় 50-60 জন আত্মীয় স্বজন নিয়ে মহিবের বাড়ির লোকজন আসে এবং খুব সহজেই মহিবের সঙ্গে তার বিয়ে হয়ে যায়। ওর মায়ের খুব ইচ্ছা ছিল একমাত্র মেয়েকে অনেক আয়োজন করে তুলে দিবেন, কিন্তু মহিবের বাবা বলেন আমি বড় আয়োজন করব, এখন খুশি মনে আপনারা আমার ছেলের বউকে তুলে দেন। 3 দিন পর বিশাল বড় আয়োজন করে বৌভাত করা হয়েছিল। স্বামী হিসেবে মহিব খারাপ ছিল না কখনো, বলতে গেলে অনেক ভালোই ছিল। ওর বাবা মা ওকে অনেক আদর স্নেহ করতেন। ওদের পরিবারের সবকিছু মহিবের বাবার অনুমতি ছাড়া কখনো হয় না। বিয়ের পর অনার্স ফাইনাল পরীক্ষাটা দিয়ে আর পড়াশোনা করতে পারেনি মীরা। মহিবের বাবা বললেন এখন সংসার করো মন দিয়ে। অঙ্কের মতো রসকসহীন বিষয়ে পড়ে আর কি করবা। মীরা মন দিয়ে সংসারই করছিল। বিয়ের 1 বছর হবার আগে শাশুড়ি আকার ইঙ্গিতে বুঝিয়ে দেওয়া শুরু করলেন তাদের এখন নাতি নাতনি নিয়ে খেলার সময়। মীরা একদিন কথাটা হাসতে হাসতে বলল মহিবকে। মহিব বলল তুমি এসব কথা যে বুঝতে পারছো সেটা প্রকাশ করো না কখনো। 1 বছরই পার হয়নি, এখনই কিসের বাচ্চা কাচ্চা, যত সব সেকেলে কথাবার্তা। মহিব যতই সেকেলে কথাবার্তা বলে কথাটা উড়িয়ে দিই, ওর মা মীরার কানের কাছে কথাটা সরাসরি বলা শুরু করলেন 1.5 বছরের মধ্যে। মীরা লজ্জায় মাথা নিচু করে থেকেছে। একটা সময় তিনি জোর করে বলা শুরু করলেন এবং তখন মীরা মহিবকে বলল চলো, প্রায় 2 বছর তো হয়ে গেছে তাই না, আমাদের বিয়ের এখন তো বাচ্চার কথা চিন্তা করাই যায়। মহিব মীরাকে বুকের কাছে টেনে নিয়ে বলল তুমিও তাই চাও? সারাদিন বাসায় তো তেমন কিছু করা থাকে না, আমার মন্দ হয় না একটা বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে থাকলে। ঠিক আছে, তোমার যখন ইচ্ছা তবে তাই হোক। সেই থেকে ওরা একটা সন্তানের জন্য চেষ্টা করা শুরু করেছিল, কিন্তু আল্লাহ তাদের প্রতি সদয় হয়নি। মীরা নিজেকে নিয়ে চিন্তায় অস্থির হওয়া শুরু করলো। 6 মাস চেষ্টার পর যখন কোনো ফলাফল পায়নি, তখন থেকে মহিবকে জোর করে সঙ্গে নিয়ে ডাক্তারের কাছে এলো। ডাক্তার ওর নানান রকম টেস্ট করলেন, সব টেস্টই ভালো ছিল, তবুও কেন সন্তান ধারণ করতে পারছি না মীরা। মীরা চিন্তায় চিন্তায় অস্থির। ডাক্তার বদল করলো, তাতেও কোনো কাজ হয়নি। ময়মনসিংহ থেকে ঢাকা এসে ডাক্তার দেখালো মীরা। এবার ডাক্তার মহিবের অনেকগুলো টেস্ট করালেন, দেখা গেল সব ঠিক আছে। মহিব মীরাকে সান্ত্বনা দিয়ে বলল তুমি এত অস্থির হচ্ছ কেন, তোমার কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই, একটু সময় লাগছে, এত তাড়াতাড়ি নিরাশ হয় না। মীরা মহিবের কথায় মন শান্ত করে, কিন্তু তার শ্বশুর শাশুড়ি যখন শুনলেন দুজনের কারো সমস্যা নেই তবুও বাচ্চা হচ্ছে না, তার একেবারে চুপসে গেলেন। শ্বশুর সারাক্ষণ মন খারাপ করে থাকেন। শাশুড়ি এবার তাকে নিয়ে বিভিন্ন কবিরাজ হুজুরের কাছে যাওয়া আসা শুরু করলেন। মীরার গলায় হাতের বাজুতে কোমরে তাবিজে তাবিজে ভরে গেল। ওর শাশুড়ি খুব পরহেজগার মহিলা, এখন নামাজ সদগা আরও বেড়ে গেল, কোনো কিছুতেই কিছু হলো না। দেখতে দেখতে বিয়ের 5 বছর পার হয়ে গেছে। মীরা একরকম ডিপ্রেশনে ভোগা শুরু করলো, কারণ উঠতে বসতে এখন তার শাশুড়ি তাকে কথা শোনানো শুরু করলো বাচ্চা হয় না বলে। মীরা মন খারাপ করে থাকে, সারাক্ষণ তসবিহ হাতে নিয়ে আল্লাহর নামে জিকির করে, রাতভর জায়নামাজে বসে থাকে। মহিবকে দেখে দীর্ঘশ্বাস ফেলে। ওর মায়ের আচরণে আগে প্রতিবাদ করলেও এখন আর তেমন কিছু বলে না। আগের মতো মহিবও হাসি খুশি থাকে না, কেমন জানি চুপচাপ থাকে। একদিন রাতে চেম্বার থেকে এসে তার শ্বশুর মীরা আর মহিবকে নিজের রুমে ডাকলেন। তারপর গম্ভীর হয়ে বললেন সব কিছু তো একটা শেষ বলে কিছু আছে তাই না, আমি শেষ চেষ্টা না করে হাল ছেড়ে দেওয়া পছন্দ করি না। আমার এক মক্কেল কলকাতা থেকে চিকিৎসা করিয়ে এসে অনেক উপকার পেয়েছে, এখন তাদের 2টো বাচ্চা, তাই আমি তোমাদের কলকাতা পাঠাবো, দেখো গিয়ে কি আছে তোমাদের ভাগ্যে। সেদিন রাতে মীরা আনন্দে অনেক কান্নাকাটি করলো। তার কাছে মনে হলো এবার হয়তো তার ভাগ্য পরিবর্তন হবে, এবারের আনন্দ ফিরে আসবে, তার জীবনটা বদলে যাবে। কলকাতায় গিয়ে ডাক্তার দেখিয়েও কোনো লাভ হলো না। আরও 2টো বছর অনেক দীর্ঘশ্বাস আর অনেক কটু কথা শোনানোর পর একদিন ওর শাশুড়ি মুখ ফুটে বলেই ফেলেন মীরা 7 বছর তো কম সময় না তাই না, কি বুঝলা? কিসের কি বুঝবো মা, এত সহজ কথা বুঝতে পারছো না তুমি, না অঙ্কের ছাত্রী, এই মাথা নিয়ে অঙ্ক করতে কেমনে? মীরা বুঝলো তার শাশুড়ি কি বলছে। সে বরাবর মতোই চুপ করে রইল।
শোনো, আমি কথা সব পরিষ্কার করে বলতে পছন্দ করি। অনেক ডাক্তার, কবিরাজ, হুজুর তাবিজ তো করলা, বিদেশ পর্যন্ত পাঠালো তোমার শ্বশুর, কিছুতেই তো কিছু হইল না। আমরা আর কয়দিন বাঁচমু কও? একটা মাত্র পোলা আমার, আমরা কি বংশ আগাইতে দেখবো না? আল্লাহ না দিলে আমি কি করব মা? তুমি কিছু করতে পারো না পারো, এবার আমি আমার মহিবের আবার বিয়ে করামো। মীরা প্রথমে ভেবেছিল তার শাশুড়ি অনেক আবল তাবল কথা বলে, এটাও সেরকম কিছু, কিন্তু না। কয়দিন পরেই বাসায় ঘটক আসা শুরু হয়ে গেল। মীরা সারাদিন নিজের ঘরে চুপচাপ শুয়ে থাকে, ঘর থেকে বের হয় না। মহিব আগের চেয়েও বেশি চুপচাপ, ওর সঙ্গেও হাতে গোনা কয়েকটা কথা বলে। মীরা চিন্তা করে, আচ্ছা মহিব কি জানে বাসায় ঘটক আসে যে। এক রাতে মীরা বারান্দায় বসেছিল, হঠাৎ করে অনেক বৃষ্টি শুরু হলো। ওর উঠে যেতে ইচ্ছে করলো না, সে বসে রইল বৃষ্টিতে। একটা সময় মহিব এসে পাশে দাঁড়িয়ে বলল, ঘরে এসো, ভিজে যাচ্ছে তো। মীরা চুপচাপ বসে রইল। মহিব ওর হাত ধরে বলল, ঠান্ডা লাগবে, আসো। তুমি কি জানো বাসায় ঘটক আসে? মহিব চুপ করে রইল। ও, আমি ভেবেছিলাম তুমি জানো না। মীরা ঘরে ঢুকে বাথরুমের দরজা বন্ধ করে অনেকক্ষণ কাঁদল। পরদিন দুপুরে বাসায় হঠাৎ অনেক মেহমানের আনাগোনা। নিজের ঘর থেকে কাজের মানুষদের ফিসফাস শুনে বুঝতে পারল মীরা পাত্রীপক্ষের লোকজন এসেছে। সেদিন রাতে মীরা সরাসরি মহিবকে জিজ্ঞেস করলো, তুমি কি সত্যি বিয়েটা করতে চাও? মহিব চুপচাপ মাথা নিচু করে বসে রইল। এভাবে চুপ করে থেকে কি বোঝাতে চাইছো? বিয়েতে তো আর ড্রাগ ঢাক রেখে করা যাবে না, তাই না? সত্যিটা খোলাখুলি করে বলো আমাকে। মহিব উঠে মীরার পায়ের কাছে এসে বসলো। মীরার হাতটা ধরে বলল, আমি পারলাম না মীরা, আমি হেরে গেছি। জানো, আমি বাবা মাকে নিরাশ করতে পারছি না। আমি তোমাকে কোন সুখ দিতে পারছি না। আমি নিজে শান্তি পাচ্ছি না। আমার কখনো কখনো মনে হয় আমি আত্মহত্যা করি। মহিবের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মীরা কি বলবে বুঝতে পারছি না। তার কাছে মনে হচ্ছে তার পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। পরদিন সবাই ঘুম থেকে ওঠার আগেই সে তার ব্যাগ গুছিয়ে বাবার বাড়িতে চলে গিয়েছিল। মহিব কয়েকবার ফোন দিয়েছিল, মীরা ফোনটা বন্ধ করে দিয়েছিল। বাবার বাড়িতে সবাই মীরার অবস্থাটা যে এমন হবে আগেই আঁচ করতে পেরেছিল। ভাইরা মুখে কিছু না বললেও ভাবিরা ইনিয়ে বিনিয়ে অনেক কথাই বলতো। মীরার মা অনেক কান্নাকাটি করতেন প্রথম প্রথম। মাসখানেকের মধ্যে মীরার ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। অন্তত তাকে কেউ ত্যাগ করেছে জীবন থেকে, সেই কাগজ পাঠানোর আগেই সে পাঠিয়ে দিয়েছিল। 1.5 মাসের মধ্যে বিয়ে হয়ে গেল মহিবের। ডিভোর্স লেটার পেয়ে ছুটে এসেছিল মহিব। মীরা ঘরের দরজা বন্ধ করে বসেছিল, খুলে নাই। প্রথম 6 মাস ঘর থেকে বের হলো না মীরা। তার মায়ের কান্নাকাটি, ভাবিদের আঁকাবাঁকা কথা কোনো কিছু তাকে স্পর্শ করতো না। তারপর ধীরে ধীরে একটু একটু করে মানুষজনের সঙ্গে মিশতে শুরু করলো। বাসার কাজ করা, ভাইদের বাচ্চাদের অঙ্ককরণ সব নিজ দায়িত্বেই করতো। হঠাৎ করে কয়েকটা টিউশনি পেয়ে গেল। যদিও টিউশনি করতে বাড়ির বাইরে যাবে, তার জন্য ভাইদের অনুমতি আদায় করতে কষ্ট হয়েছে, কিন্তু নিজের হাত খরচের টাকা জোগাড় করতে তার টিউশনির দরকার ছিল। এই টিউশনি করতে বাড়ির বাইরে গিয়ে বুঝতে পারল ডিভোর্সি একটা মেয়ে যেন সবার কাছে খুব সহজলভ্য। যা কিছু বলা যায় তাকে, কিংবা যা কিছু চেয়ে ফেলা যায়। পরিচিত ভদ্রলোকের মুখোশ পরা মানুষগুলো যে এত নোংরা হাত বাড়িয়ে দেয় সে আজকাল দেখে আর অবাক হয়। এর মধ্যে তার কলেজের বান্ধবী রোজির সঙ্গে অনেক বছর পর দেখা। সে একটা বিদেশি এনজিওতে বড় চাকরি করে। মীরা গিয়ে বলেছিল, তুই চাকরি করবি না মীরা? চাকরি? আমাদের এনজিওর একটা স্কুল আছে টেকনাফে, রোহিঙ্গা বাচ্চাদের পড়াশোনা করাবি, থাকার ব্যবস্থা আমি করে দেব। মীরা দীর্ঘশ্বাস ফেলে বলল, এতদূর যাবার অনুমতি পাবো না রে। মীরার মা মারা যাওয়ার পর বাবার বাড়ির পরিবেশটা অনেক কঠিন হয়ে গিয়েছিল ওর জন্য। মীরা কখনো ভাবিদের কোনো বিষয়ে কথা বলতো না। তবুও কেন জানি ভাবিরা মীরার আবার বাবার বাড়িতে ফিরে আসাটা মেনে নিতে পারল না। কারণে অকারণে তাকে সংসার বিতাড়িত একজন মানুষ হিসেবে খোঁচা দিয়ে কথা বলা শুরু করলো। কিন্তু এই ভাবিদের সঙ্গেই তার কত সুন্দর সম্পর্ক ছিল। গল্পে খুনসুটিতে মেতে থাকতো ওরা। ওকে মুখের উপর অপয়া, বাজা মেয়ে বলেও বলতে দ্বিধা করে না এখন। একদিন বড় ভাইয়ের ছেলেটা পরীক্ষা দিতে যাচ্ছে। ভাবি এসে বলল ওকে, মীরা মাসুক, পরীক্ষা দিতে বের হবার সময় তুমি সামনে থেকো না। আমি চাই ও ভালো একটা রেজাল্ট করুক। তুমি চাও না? মীরার চোখে পানি এসে গিয়েছিল সেদিন। এই ভাইয়ের বাচ্চাদের পড়ায় সে। পরীক্ষার খুঁটিনাটি সব সে বুঝিয়ে দেয়। সেদিন দরজা বন্ধ করে অনেক কেঁদেছিল মীরা। রাতে তার ছোট ভাই আবির এসে হঠাৎই মীরার জন্য রাকাইতে বিয়ের প্রস্তাব দিল, এবং ভাইরা কোনো সিদ্ধান্ত দেওয়ার আগেই সে মনে মনে ঠিক করে ফেলল সে আবার বিয়ে করে সংসারী হবে, এবং তার জন্য রাকাইতের মায়েদের মা হয়ে ওঠাই হয়তো সবচেয়ে বেশি সম্মানযোগ হবে সবার কাছে। খুট করে দরজায় শব্দ হতেই মীরা সম্বিত ফিরে পেল। চোখের কোণে পানিটা মুছে ফেলল। রাত প্রায় 1টা বাজে। রাকাইত ঘরে ঢুকলো। মীরা জানালার পাশ থেকে সরে এসে ঘরের মাঝখানে দাঁড়ালো। রাকাইত হাতের ঘড়িটা খুলতে খুলতে বলল, সরি, অনেক রাত হয়ে গেল। মাম্মা মানে ঐশী মৈশীর নানু হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছিলেন। মীরা অবাক হয়ে জিজ্ঞেস করলো, সে কি? আমার সঙ্গে এই ঘরে আসার আগে কত সুন্দর করে কথা বলেন, এখন কি অবস্থা?
আমি যাই গিয়ে দেখে আসি? না না, এখন যেতে হবে না। আপনার মানে তোমার, আমি ওষুধ খেয়ে ঘুমানোর পরে আসলাম। মীরা চুপ করে রইল। তোমার সঙ্গে ঐশী মৈশীর কথা হয়েছে? ওরা বলল তোমাকে ওদের পছন্দ হয়েছে। জি, ওই সামান্যই কথা হয়েছে, তেমন কিছু না। সমস্যা নেই, সারা জীবন পড়ে আছি কথা বলার জন্য। এখন যাও, ফ্রেশ হয়ে নাও। তুমি হয়তো অনেক ক্লান্ত। মীরা মীরা নিজের শাড়ি বের করে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। মীরার নতুন সংসার যতটা কঠিন হবে ভেবেছিল ততটা কঠিনভাবে শুরু হয়নি। রাকায়েত খুব চুপচাপ শান্ত স্বভাবের একজন মানুষ, খুব রুটিন মেনে চলে। সকাল থেকে রাত পর্যন্ত তার রুটিন ঠিক করা। সন্ধ্যায় অফিস থেকে ফিরে মেয়েদের খোঁজ খবর নেয়। ছোট মেয়েটা বাবার জন্য পাগল, এবং রাকায়েত তো মেয়েদের জন্য। প্রতিদিন অফিস থেকে আসার সময় কিছু না কিছু নিয়ে আসবে মেয়েদের জন্য। মীরার সঙ্গে সহজ হয়ে গিয়েছে ধীরে ধীরে। রাকায়েতকে ডেকে একদিন বলল, তোমাকে সারাদিন ঘরে রান্না বান্না, ঘর গোছানোর কাজ না করলে হবে, কিন্তু মেয়েদের স্কুলে নানা দেওয়া এবং কোচিংয়ে নিয়ে যাওয়া নিয়ে আসা করতে হবে। আমি আমার মেয়েদের এই নিরাপত্তার দায়িত্বটুকু তোমাকে দিতে চাই। সেই থেকে মীরা দুই মেয়েকে সকালে স্কুলে দিয়ে আসে। বাসায় এসে রান্নাবান্না করে আবার দৌড়ে যায় আনতে। ভালোই লাগে তার বাচ্চাদের জন্য ছোটাছুটি করে সব কাজ করতে। মেয়েগুলো তাকে ছোট মা ডাকে। ওরা যখন ওকে ছোট মা ডাকে মীরার বুকটা ভরে যায়। একদিন সন্ধ্যায় অফিস থেকে ফিরে রাকায়েত মেয়েদের সঙ্গে টিভি দেখতে দেখতে গল্প করছিল। মীরা খাবার টেবিলে কিছু একটা করছিল। হঠাৎ শুনে রাকায়েত নিচু স্বরে মেয়েদের বলছে, মামনিরা, নতুন মাকে কেমন লাগছে? বড় মেয়ে ঐশী বলল, ভালো। ঐশী কথা একটু কম বলে বাবার মতো হয়েছে। মৌসি বলল, অনেক ভালো লেগেছে বাবা, আমার সব কাজ করে দেয়। তুমি জানো বাবা, আমার হোমওয়ার্কও করিয়ে দেয়। তারপর ফিসফিস করে বলল, অনেক ভালো অঙ্ক পারে। তোমরা ওনাকে কি ডাকো? কিছুই ডাকি না বাবা, বলে মৌসি ফিক করে হেসে দিল। তবে নানু বলেছে খালা ডাকতে। খালা আন্টি এসব ডাকলে কেমন শোনা যায় বলো তো মা? তার চেয়ে তোমরা ছোট মা ডাকতে পারো। মৌসি বলল, কিন্তু বাবা, নানু ছোট মা ডাকলে যদি রাগ করে? রাগ করবে না, আমি ডাকতে বলেছি, বলবে নানুকে। মৌসি গলা আরও নামিয়ে বলল, বাবা, আমাদের ক্লাসে রিসা বলে সৎমারা অনেক অত্যাচার করে, অনেক কষ্ট দেয় বাচ্চাদের। এইটা ভুল কথা মা, তোমাদের ছোট মা কি সেরকম? না বাবা, একদম না। আমার স্কুল ব্যাগটাও গুছিয়ে দেয় আগে, এইটা আমাকে করতে হতো, বলে হেসে দিল মৌসি। রাকায়েত মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। সেই থেকে মেয়ে দুইটা মীরাকে ছোট মা ডাকে। মীরাকে এখন কেউ জিজ্ঞেস করে না যখন বাচ্চা কাছে কয়জন। মীরা মন ভরে বলে, আমার দুই মেয়ে। কথাটা বলার সময় মীরার অন্যরকম একটা অনুভূতি হয়। মনে হয় না মেয়েগুলোকে সে নিজে জন্ম দেয় নাই। তবে যেদিন থেকে মেয়েগুলো মীরাকে ছোট মা ডাকে সেদিন থেকে ওদের নানু মীরার উপর একটু বিরক্ত। সারাদিন কোনো না কোনো একটা কিছু নিয়ে খুঁত ধরবে, তারপর বলবে তার মেয়ে সাবিনায় এই কাজ এভাবে করত। আসলে যার সংসার সে ছাড়া সব কিছু তার মানানসই হয়। শেষ কথাটা সারাদিনে না হলে 20-25 বার বলবে। কখনো কখনো রাকায়েতের সামনে বলে ফেলেন তিনি। রাকায়েত বিরক্ত হলেও মুখে কিছু বলে না ওনাকে। তবে মীরাকে একা করে বলবে, তুমি আমার সব কথা মনে ধরো না, বয়স্ক মানুষ তো, অনেক উল্টাপাল্টা কথা বলেন। বোঝাতে গেলে আরও ভুল বোঝে। মীরা মৃদু হেসে বলেছে, তুমি চিন্তা করো না, আমার ওনার কথায় কিছু মনে হয় না। রাকায়েতের শাশুড়ির বয়স প্রায় 70-এর ওপর, আর তার চেয়েও 4 ছেলে মেয়ে আছে। ছেলেরা মীরা আসার পর নিয়ে যেতে এসেছিল, কিন্তু তিনি বকাঝকা করে তাদের ফিরিয়ে দিয়েছেন। নাতনিদের রেখে তিনি কোনোভাবে যাবেন না। এমনকি তার বড় মেয়ে বলেছিল, আম্মা, এখন আপনার এখানে থাকাটা ভালো দেখায় না, যার সংসার তাকে সামলাতে দেন। তারপর দেখা যাবে আপনি উল্টাপাল্টা কিছু বলবেন, সবাই আপনার উপর মন ক্ষুণ্ণ হবে। তিনি মেয়ের এ কথায় চিৎকার চেঁচামেচি অতপর কান্নাকাটি করে বাসা মাথায় তুলেছিলেন। তিনি বারবার বলেছিলেন, এটা আমার সাবিনার সংসার, সাবিনা থাকতে এমন কথা তোরা বলতে পারলি? আম্মা, সাবিনা নাই বলেই আমরা বোঝার চেষ্টা করেন। সবকিছু একটা দেখার সুন্দর সাজে বুঝেন না কেন? ও আচ্ছা, আমি এখন বেমানান খারাপ হয়ে গেছি সব জায়গায়। তিনি এত সিন ক্রিয়েট করলেন। রাকায়েত আর মীরা ছুটে এসে তাকে শান্ত করার জন্য বলল, আম্মা, আপনি কোথাও যাবেন না। মীরা বলতে বাধ্য হলো, এটা আপনার মেয়ের সংসার, আপনি যতদিন খুশি থাকবেন। তিনি তবুও থামলেন না। ঐশী মৈশীকে বুকে জড়িয়ে আহাজারি শুরু করলেন এবং এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লেন কান্নাকাটি করতে করতে। এই কাজটা তিনি প্রায় রেগুলারই করেন। কিছু একটা তার মনের বিরুদ্ধে হলেও মেয়ে দুইটাকে ধরে আহাজারি শুরু করেন। একদিন বাসার পুরনো ফ্রিজটা নষ্ট হয়ে গেল। মীরা রাকায়েতকে বলল, ফ্রিজটা ঠিক করাতে হবে। রাকায়েত বলল, অনেকবার ঠিক করেছি, এবার সেটা বদলে নতুন একটা বড় ফ্রিজ কিনব। পরদিন অফিসে গিয়ে রাকায়েত নতুন ফ্রিজ কিনে পিয়নকে দিয়ে পাঠিয়ে দিল। ঐশীর নানু সেই নতুন ফ্রিজ দেখে রাগে ফেটে পড়লেন। তার মেয়ে কত শখ করে আগের ফ্রিজটা কিনেছিল, আজকে তার মেয়ে নেই বলে সেই ফ্রিজটা বদলে ফেলতে হলো। তার মেয়ের স্মৃতি এভাবে এই সংসার থেকে বিদায় নেবে। তিনি পুরাতন ফ্রিজটা ধরে কান্নায় ভেঙে পড়লেন।
মীরা যত বোঝায় আম্মা ফ্রিজটা নষ্ট হয়ে গেছে বলেই ঐশীর বাবা নতুন ফ্রিজ কিনেছে। তিনি কোনো কথাই শোনেন না। এক পর্যায়ে বলে উঠলেন, তুমি কি বুঝবে এই জিনিসটা? যার সংসারের জিনিস সে থাকলে এটা করতে পারতে না। মীরা চুপ হয়ে গেল। বাধ্য হয়ে রাকায়েত পুরনো নষ্ট ফ্রিজটা বারান্দায় রেখে দিল। তারপর গিয়ে তিনি ঠান্ডা হলেন। এরকম অনেক জিনিস নিয়ে তিনি এমন কান্নাকাটি করেন। সবচেয়ে বিরক্ত হয় মীরা। যখনই আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশী আসে তাদের তিনি এনিয়ে বিনিয়ে বলবেন বাচ্চা হবে না কখনো, তাই রাকায়েত বিয়ে করেছে। একটা বাচ্চা হলে কি আর আমার নাতনিদের কোনো যত্ন করবে? এরকম সৎমা জীবনে অনেক দেখেছি গো। নিজের একটা বাচ্চা হলেই আগের ঘরের বাচ্চাদের সুখ শান্তি শেষ করে দেয়। মীরা এসব কথা ইগনোর করে, কিন্তু একদিন যখন বলে ফেল মহিলা বাজে মেয়ে দেখেই বিয়ে করে এই সংসারে আসতে পেরেছে, সেদিন মীরা চোখ মুছতে মুছতে বলেই ফেল, বাজা বলি তো আম্মা, আগের সংসার ছেড়ে আসতে হলো, নয়তো সেই সংসার ছাড়া তো কোনো কারণ ছিল না আমার। তিনি মীরার কথায় আবার যথারীতি কান্নাকাটি করলেন। রাতে রাকায়েত বাসায় আসার পর কথাটা তাকে বলেন। রাকায়েত চুপ করে শুনল, তারপর বলল, আপনি এভাবে কথাটা না বলেও পারতেন। আর আমি মীরাকে বলছি আপনার সঙ্গে এভাবে কথা না বলতে। থাক, কিছু বলার দরকার নেই বাবা। আমার জন্য নিজেদের মধ্যে অশান্তি করবা আমি চাই না। রাকায়েত সেই রাতে চুপচাপ শুয়ে পড়ল ঘরে এসে, কোনো কথাই বলল না। দীর্ঘশ্বাস ফেলে মীরা একটা সময় ঘুমিয়ে গেল। ওর কাছে কখনো কখনো মনে হয় তার জীবনটা এইভাবে আর কতকাল কাটবে। ঐশী চুপচাপ থাকলেও অনেক মজার মজার কথা বলতে পারে। একদিন স্কুল থেকে ফিরে মীরাকে বলল, ছোট মা, আজ স্কুলে নতুন এক মিস এসেছে, বয়স খুব কম, দেখতেও ছোটোখাটো। আমাদের বিজ্ঞান স্যার মিসকে আমাদের মতো ছাত্রী ভেবেছে। টিচার্স রুমের সামনে কি করছিল বলেই মিসকে কিছু বলার সুযোগ না দিয়ে খুব ঝাড়ি দিয়েছেন। মিস যা লজ্জা পেয়েছেন। কথাটা বলে খিলখিল করে হাসতে হাসতে ভেঙে পড়ল ঐশী। মীরা ঐশীর কথা খুব মনোযোগ দিয়ে শোনে। টেনেজ বয়সী একটা মেয়ে, মা ছাড়া 2 বছর নিজেকে নিজের ভিতরে গুটিয়ে নিয়েছে। মীরা মেয়েদের বন্ধু হবার চেষ্টা করে, তবে ঐশীর যে মৌসির সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়েছে মীরার। সারাদিন স্কুলে বান্ধবীদের সঙ্গে কি করে সব মীরাকে বলবে। এমনকি ওর নানু সারাক্ষণ মীরাকে নিয়ে কি বলে কখনো কখনো সেগুলো বলবে। মীরা হাসতে হাসতে শুনে, আবার কখনো কখনো কিছু কথায় মন খারাপ হয়। ওর নানুর কান্নাকাটি ওর মোটেও ভালো লাগে না, এটাও মৌসি বলবে। মীরা আজকাল একটু বুদ্ধি খাটিয়ে ঐশীর নানুর সঙ্গে চলার চেষ্টা করে, কিন্তু মহিলার বয়স বেশি হলেও কোট বুদ্ধি অনেক। বড় মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তাকে নিতে এসেছে বড় মেয়ে। এবার তিনি কোনোভাবে ফিরাতে পারছে না মেয়েকে, কিন্তু যাওয়ার সময় ঐশী মৌসিকে সঙ্গে নিয়ে রওনা হলেন। তারপর যথারীতি আবার রাতে ওদের সঙ্গে বাসায় চলে এলেন। এসে মীরাকে ডেকে বললেন, তুমি কি ভাবছিলে আমি আর আসবো না? মীরা বলল, তা ভাবতে যাব কেন? আমার 2 নাতি আমাকে রেখে আসবে না, কি আর করা, তাই সঙ্গে আসলাম। আমার থাকার জায়গার অভাব নেই, মনে রাখবা। সব জায়গায় সবাই আমাকে মাথায় করে রাখে। মীরা হাসল। রাতে ঘুম পাড়ানোর সময় মৌসি বলল, নানু আমাদের ছেড়ে থাকতে পারবে না। তাই খালাম্মা অনেকবার বলল থাকতে, কিন্তু থাকিনি। মীরা দীর্ঘশ্বাস ফেলল। বিয়ের 1 বছর চোখের পলকেই চলে গেল। এর মাঝে শীতের সময় মেয়েদের পরীক্ষা শেষ হতেই রাকায়েতদের সবাইকে নিয়ে কক্সবাজার ঘুরে বেরিয়ে এলো। কক্সবাজার গিয়ে মীরার খুব মহিবের কথা মনে হচ্ছিল। সে আর মহিব প্রতি বছর কক্সবাজার আসতো। শেষ কয়েক বছর অবশ্য যায় নাই, তখন মনে শান্তি ছিল না। মহিবের নতুন বইয়ে এখনো কোনো বাচ্চা হয়নি। শুনেছে মহিবের আব্বা কিছুদিন আগে মারা গেছে। খবরটা শুনে একবার মীরার ইচ্ছা হয়েছিল মহিবকে ফোন দিবে, কিন্তু পরে আর দেওয়া হয়নি। রাকায়েত মানুষটা একেবারে শান্তশিষ্ট। বাসায় যখন থাকে বোঝাই যায় না যে বাসায় একজন পুরুষ মানুষ আছে। কক্সবাজার গিয়ে প্রথম মীরা দেখল রাকায়েতের উত্তেজিত রূপ। একটা ছোটখাটো ঘটনা ঘটেছিল সেখানে। মৌসিকে হোটেলে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাকায়েত খুব ভয় পেয়ে গিয়েছিল। মীরাও যে ভয় পায়নি তা নয়, কিন্তু ওর মন বলছিল মৌসির কিছু হয়নিও, ভালো আছে, আশেপাশে আছে। তাই হয়েছিল মৌসির রাস্তার ওপাশে বার্মিজ মার্কেটে আচার কিনতে গিয়েছিল। মীরা গিয়ে খুঁজে পায়। রাকায়েত মীরা আর ঐশীকে বকা দিল, বাচ্চা একটা মেয়ের খেয়াল তোমার রাখতে পারলে না। শীতের শেষ দিকে মীরা একবার বাপের বাড়ি এসেছিল। ওর বড় ভাইজান খুব অসুস্থ শুনে বিয়ের পর সে আর আসেনি বাপের বাড়ি। ইচ্ছাই করে না তার, কিন্তু ভাইজান অসুস্থ না আসলে কেমন দেখায়, তাই আসতে বাধ্য হলো। পরদিনই রাকায়েতকে বলল সে এসে নিয়ে যেতে। বিকেলে রাকায়েত অফিস থেকে যাবার সময় ওদের বাসায় এলো। মীরার ছোট ভাবি বলল, থাকবে না কিছুদিন? না ভাবি, মেয়ে দুটার স্কুল খোলা, আমি না থাকলে অনেক অসুবিধা হবে। বাহ মীরা, খুব ব্যস্ত হয়ে গেছো সতীনের বাচ্চাদের নিয়ে। খোঁজাটা হজম করে মীরা বলল, কি করব বলো, ওদের মায়েদের দায়িত্ব পালন করতে হচ্ছে, আমি তো আর অবহেলা করতে পারি না। ভালো ভালো তাও আবার তোমার একটা নিজের সংসার হয়েছে, মেয়েদের নিজের সংসারে থাকাই ভালো।
বাড়ি থেকে আসার পর থেকে মীরার শরীরটা ভালো না। কয়েকদিন জ্বর ঠান্ডা ছিল। জ্বর ঠান্ডা দুই মেয়েরও হলো। মেয়েরা ভালো হয়ে গেলেও মীরার শরীর খুব খারাপ। মাথা নিয়ে বেশিক্ষণ উঠে বসতে থাকতে পারছি না। শরীর খুবই দুর্বল। কাজের বউটা বলল, আজকাল জ্বর হলে শরীর একেবারে শেষ হয়ে যায়। আপনি একটা ডাক্তার দেখান। 3 দিন বিছানায় পড়ে রইল। রাকায় জোর করে ডাক্তারের কাছে নিয়ে গেল একদিন। বিভিন্ন টেস্ট করে দেখা গেল মীরার অসুস্থতা শুধু জ্বরের জন্য দুর্বলতা নয়, তার জীবনে একটা মিরাকেল ঘটে গেছে। খবরটা শুনে স্তব্ধ হয়ে বসে রইল মীরা। সে আনন্দ পাবে নাকি দুঃখ বোধ করবে বুঝতে পারছে না। সে মা হতে যাচ্ছে। তার গর্বে কেউ একজন আছে, যার অস্তিত্বের জন্য এতগুলো বছর মীরার জীবনে কত কি ঘটে গেল। আছে, কিন্তু ওরা আগমনী খবরে ওর অনুভূতি কেমন সে বুঝতে পারছে না। কেন জানি আনন্দে ভেসে যেতে পারছে না, আবার দুঃখবোধও হচ্ছে না। ও আরও বেশি কনফিউজড হয়ে গেল রাকায়েতের অনুভূতি দেখে। খবরটা শুনে রাকায়েত খুব অবাক হলো। ওকে বলল, কি বলছো এইসব মীরা? ডাক্তার তো তাই বললো আমাকে। কিভাবে সম্ভব? মানে তোমার তো কখনো বাচ্চাই হবে না জানতাম। মীরা চোখের পানি মুছতে মুছতে বলল, আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু তাই বলে কখনো হবে না সেই কথা বলেনি কোনো ডাক্তার। তাহলে এখন কিভাবে কি হলো? আগে আল্লাহ দেয় নাই, এখন আল্লাহ বাচ্চা দিয়েছেন। মীরা কড়া গলায় বলল, বুঝতে পেরেছি। রাকায়েত আরও গম্ভীর হয়ে গেল। বাসায় ফিরে মীরা নিজের ঘরেই শুয়ে রইল। রাকায়েত রাতের বেলা নিজে থেকে বলা শুরু করলো, আসলে দোষটা আমারই। আমার সতর্ক থাকার দরকার ছিল। আমি তো জানতাম তোমার বাচ্চা হবে না কখনো, কিন্তু এখন কি হবে? আমি আমার মেয়েদের কি বলবো? মীরা বিস্ময়ে হতবাক হয়ে রাকায়েতের কথাগুলো শুনছে। তুমি কি বুঝতে পারছো মৈশি এই খবর শুনে কতটা কষ্ট পাবে? ওরা কষ্ট পাবে? মীরা কাঁপা কাঁপা গলায় বলল, নয়তো কি? ওরা ওদের আদরের ভাগ আর কেউ নিতে আসলে শুনে কষ্ট পাবে না? মীরা, আমি আমার মেয়েদের কষ্ট দিতে পারবো না। মীরা কি বলবে কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। কি বলছে লোকটা তার সামনে? যে আসে সে তার নিজের সন্তান, তাকে নিয়ে এত দ্বিধা। মীরা অন্ধকারে চোখের পানি মুছে বলল, তাহলে কি চাও তুমি? কি চাই আমি বুঝতে পারছি না মীরা। আমার চিন্তা শক্তি লোপ পেয়ে যাচ্ছে। আম্মা শুনলে তো মহা কেলেঙ্কারি শুরু করবে, কান্নাকাটি করে বাসা মাথায় তুলবে। মীরার এখন খুব রাগ হচ্ছে। উনি কেন রাগ হবেন? আর উনি রাগ হবেন বলে যে আসছে তুমি তাকে চাও না, কিন্তু সে তোমার সন্তান। হ্যাঁ ঠিক আছে, কিন্তু বাস্তবতা তোমাকে বুঝতে হবে মীরা। তোমার আমার বিয়েটা হয়েছিল আমাদের দুটো মেয়ের জীবন সুন্দর করার জন্য, ওদের মায়ের আদরে বড় করার জন্য। আমি কি আমার দায়িত্ব পালন করিনি 1 বছরে? অবশ্যই তুমি শতভাগ পালন করেছো। আমি তোমার প্রতি কৃতজ্ঞ। কিন্তু তুমি কাউকে নিয়ে ব্যস্ত হয়ে গেলে তুমি কি পারবে ঐশী মৈশীকে সময় দিতে? আশ্চর্য, পারবো না কেন? মৈশী যখন হলো, ওদের মা কি ঐশীকে অবহেলা করেছিল? নাকি তখনও তোমার মনে হয়েছে আদরের ভাগ হয়ে গেছে? তুমি আমার কথাটা বুঝতে পারছো না মীরা। নিজের সন্তান পেলে কেউ কি? রাকায়েত চুপ করে গেল। আটকে গেলে কেন? শেষ করো কথাটা। মীরা দৃঢ় গলায় বলল, এত কথার কিছু নেই। এই বাচ্চা আমি চাই না। তুমিও বাচ্চা বাচ্চা বলে আমাকে আর ইমোশনাল করার চেষ্টা করবে না প্লিজ মীরা। মীরা বিষয়ে হতবাক হয়ে আছে। নিজের সন্তানের জন্য কোনো দয়ামায় হচ্ছে না লোকটার। রাকায়েত পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। মীরা চোখের পানি মুছে বারান্দায় গিয়ে দাঁড়ালো। কার্তিক মাসে মাঝামাঝি মাঝরাতে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। মীরার খুব ইচ্ছে ছিল রাকায়েতকে বলতে তোমাকে ছোট্ট একটা ছেলে বাবা বলে ডাকবে। আল্ট্রাসাউন্ড করলো যেখানে, সেখানের আয়াটা মীরার কানে কানে এসে বলেছিল, আফা আপনার ছেলেবাবু হইব, বকশিস না দিয়ে ছাড়তাছি না। মীরা রাকায়েতকে খুশির কথাটা বলতেই পারল না। মীরা তার জীবনে অনেক খারাপ সময় দেখেছে। বাবা ছোটবেলায় মারা যাবার পর ভাইদের রক্তচক্ষু করা শাসনে বড় হয়েছে। মহিবের সঙ্গে সংসারটা কয়েক বছর ভালো চলল। তারপর সন্তানহীনের অপবাদ দিয়ে সেই সংসারে অনেক কষ্ট সহ্য করেছে। সংসার থেকে বের হয়ে এসে আবার বাপের বাড়ির জীবনটা ছিল আরও বেশি যন্ত্রণাময়। দ্বিতীয়বার সংসারে নিজেকে কখনো মেলে ধরতে পারেনি। আষ্টে পৃষ্ঠে জড়তা, তার মধ্যে স্বামীর আগের পক্ষের শাশুড়ির কারণে অকারণে কথা দিয়ে ব্যবহার দিয়ে সারাক্ষণ বুঝিয়ে দেয় সেই সংসারে একজন অনাহত আগন্তুক। সংসারটা তার নয়। সামান্য একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে গেলে কত তোলপাড় হয়ে যায়। বাচ্চাদের সঙ্গে উচিত ব্যবহারটুকু করতেও হাজারবার চিন্তা করতে হয়। বেশি আদর করলে শুনতে হয় আদি খেতে দেখাচ্ছে, আবার শাসন করার আগেও শুনতে হয় সৎমায়ের ব্যবহার এমনই হয়। ওই তো কিছুদিন আগেই ঐশী বন্ধুদের সাথে পিকনিক করতে যাবে বায়না করলো। ওর বাবাকে জিজ্ঞেস না করে অনুমতি দেওয়ার উপায় নেই। কিন্তু রাকায়েত অফিসের মিটিংয়ে ব্যস্ত, ফোন ধরছিল না। ঐশী জিদ করা শুরু করলো। এক পর্যায়ে মীরা একটু কড়া গলায় বলল, তুমি তো জানো তোমার বাবার অনুমতি না নিয়ে আমি তোমাকে যেতে দিতে পারি না, তাহলে এত জেদ করছো কেন? সঙ্গে সঙ্গে ঐশী চিৎকার করে উঠল, আমার সঙ্গে এভাবে রাগী গলায় কথা বলবি না। মীরা অবাক হয়ে গেল ঐশীর রূপ দেখে। আমি রাগী গলায় কথা বললাম কোথায়? হ্যাঁ, তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছো বলে ঐশী কান্নাকাটি শুরু করে দিল।
2 মিনিটের মধ্যে ওর নানু এসে মীরাকে শাসানো শুরু করলো। রাতে রাকায়েত বাসায় আসার পর মীরা নামে যথারীতি বিচার দিল। ঐশী সারাদিন না খেয়ে থেকে পরিস্থিতি আরো খারাপ করলো। রাকায়েত মীরাকে ডেকে বলল, আমার মেয়েদের আদর না করলেও এভাবে খারাপ ব্যবহার করার অধিকার তোমাকে দেয়নি মীরা। ভুলে যেও না, শুধুমাত্র ওদের জন্যই তোমাকে বিয়ে করেছি, নয়তো আমার কোনো স্ত্রীর দরকার ছিল না। মীরা বোঝাতেই পারল না কেন কিসের জন্য সে ঐশীর সঙ্গে কড়া গলায় কথা বলেছিল। রাকায়েত এই ঘটনার জের ধরে 3 দিন কথা বলো না, এমনকি ঐশী আর ওদের নানুও। মীরার কাছে এই সংসারটা অন্য কারো ছাওয়ায় সারাক্ষণ হাঁসফাঁস করা একটা জীবন মনে হয়। সাবিনা যেন সারাক্ষণ ওর অদৃশ্য অস্তিত্ব নিয়ে ওর পিছু করে। অসাবধানতাবশত মীরার হাত থেকে একটা কাচের ছোট বাটি পড়ে ভেঙে গেল একদিন। ঐশী সঙ্গে সঙ্গে বলে উঠল, আম্মুর স্মৃতিমাখা সব জিনিসই তুমি ভেঙে না পেয়ে শান্তি পাচ্ছ না? মীরা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঐশীর দিকে তাকিয়ে। সামান্য বাটির জন্য ঐশী আর তার নানু অনেক আফসোস করলো। রাকায়েত বলল, তুমি এক কাজ করো, সাবিনার জিনিসগুলো ব্যবহার না করে অন্য জিনিস নামাও। মীরা মাথা নিচু করে রইল। যেদিন রাকায়েতের শাশুড়ি টের পেলেন মীরা গর্ভবতী, তিনি সকল সীমা অতিক্রম করে ফেললেন। ঐশী মশির ব্যাগ গোছিয়ে তিনি রাকায়েতের সামনে এসে হাজির হলেন। রাকায়েত অফিসের জন্য বের হবে তখন। তিনি রাকায়েতের দিকে তাকিয়ে বললেন, রাকায়েত বাবা, তুমি দ্বিতীয়বার বিয়ে করতে চেয়েছো। আমি তোমার সিদ্ধান্ত মেনে নিয়েছি, কারণ আমার মনে হয়েছে তোমার এবং আমার নাতনিদের খেয়াল রাখার জন্য একজন কেউ দরকার। তুমি বললে বাজে একজন মেয়েকে বিয়ে করে আনবে তুমি। আমি বুকে পাথর চেপে তোমাকে বিয়ের অনুমতি দিলাম। আজকে দেখতে পাচ্ছি তোমার নতুন বউ পোয়াতি। রাকায়েত, আমি আমার নাতনিদের নিয়ে চলে যাব আমার বাড়িতে, কিন্তু সৎ মায়ের বাচ্চাদের সঙ্গে বড় হতে দেব না। তিনি বাড়িঘর কাঁপিয়ে আহাজারি করে উঠলেন। রাকায়েত মাথা নিচু করে বসে রইল কতক্ষণ। তুমি তো বলেছিলে এই মেয়ের কখনো বাচ্চা হবে না, তাহলে আজকে বাচ্চা আসতেছে কেমনি? মীরার তখন লজ্জায় ঘৃণায় মরে যেতে ইচ্ছে করছিল। আম্মা, আপনি শান্ত হয়ে বসেন প্লিজ। না রাকায়েত, অনেক শান্ত হয়ে বসেছিলাম এতদিন, আর না। আমার ছেলেদের খবর দাও, ওরা আসলে আমি আমার নাতিদের নিয়ে বাড়ি চলে যাব। আম্মা, আপনি এসব কী বলেন? আমার মেয়েদের বাবা এখনও জীবিত, ওরা ওদের নিজেদের বাড়ি ছেড়ে কোথাও যাবে? তোমার নতুন বউয়ের ঘরে বাচ্চা জন্ম নিলেই তখন আর এই বাড়ি ওদের থাকবে না। শোনো রাকায়েত, আমার বয়স তো এমনি এমনি হয় নাই। আমি দুনিয়া দেখছি। আমার নিজের দেবর তার নিজের মেয়েদের ভুলে গেছে, নতুন বউ আর সেই ঘরের ছেলে মেয়ে পেয়ে। আমি এসব বহুত দেখেছি। আম্মা, আপনি ওনাদের সাথে আমার তুলনা দিচ্ছেন? দিচ্ছি, আর তো উপায় দেখতেছি না। রাকায়েত অনেক কষ্ট করে, অনেক অনুরোধ করে মহিলাকে শান্ত করে ঘরে পাঠালো। সেদিন সন্ধ্যায় অফিস থেকে ফিরল যখন, রাকায়েত মীরার শরীরটা খারাপ লাগছিল বলে মীরা ঘরে শুয়েছিল। রাকায়েতকে দেখে মীরা উঠে বলল, কাপড় বদলাও, আমি চা নিয়ে আসি। মীরা ঘর থেকে বের হতে নেবে রাকায়েত মীরাকে বলল, তোমার সঙ্গে আমার কথা আছে, চাটা নিয়ে আসি, তারপর বলো। না, এক্ষুনি বলবো। মীরা আবার খাটের উপর বসল। রাকায়েত কয়েক মিনিট চুপ করে থেকে বলে উঠল, শুক্রবার ময়মনসিংহ থেকে একজন ভালো গাইনির ডাক্তার আসে। মীরার চোখ মুখ চকচক করে উঠল। সে ভেবেছিল রাকায়েত ওর একটা ভালো চেক আপের জন্য বলছে। এত বছর পরে এই বয়সে বাচ্চাও শুনেছে অনেক জটিলতা হয়, তার মধ্যে ও জানতে পেরেছে 4 মাস হবার পর। কিন্তু পর মতে রাকায়েত যা বলল শুনে ওর মাথা ঘুরে উঠল। মীরা, আমি সিরিয়াল দিয়ে আসি, শুক্রবার বাচ্চাটা নষ্ট করে ফেলবো আমরা। মীরা উঠে দাঁড়ালো সঙ্গে সঙ্গে। সে নির্বাক হয়ে তাকিয়ে আছে রাকায়েতের দিকে। এভাবে তাকিয়ে থেকে লাভ নেই, এই বাচ্চাটা নষ্ট করে ফেলা ছাড়া কোনো উপায় নেই। তুমি এসব কি বলছো? যা তুমি শুনতে পাচ্ছ মীরা, আমার জীবনের জটিলতা শেষ নেই, তুমি আর জটিলতা বাড়িয়ে দিও না। তোমার নিজের সন্তান, তোমার জীবনের জন্য জটিলতা? হ্যাঁ, আমার জন্য, আমার মেয়েদের জন্য এক বড় জটিলতা। অনেক সামাজিক পারিবারিক অশান্তি সৃষ্টি হবে, তার আগেই আমি সব শেষ করে দিতে চাই। মীরা রাকায়েতের হাত ধরে কেঁদে উঠল। আমার দিকে একবার তাকাও প্লিজ, আমি তো মা হতে চাই। একটা সন্তান আছে, তাকে খুন করতে পারবো না। তোমার সন্তান, প্লিজ এমন করো না। মীরা রাকায়েতের হাত ধরে ব্যাকুল হয়ে কান্না শুরু করলো। রাকায়েত মীরাকে বিছানায় বসিয়ে বলল, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি মীরা, আমার সিদ্ধান্ত বদল হবে না। কান্নাকাটি বন্ধ করো। রাকায়েত মীরার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে ঘর থেকে বের হয়ে গেল। মীরা সারা রাত কাঁদল। পরবর্তী 2 দিন মীরা অনেকভাবেই রাকায়েতকে বোঝানোর চেষ্টা করলো, কোনো লাভ হলো না। এমনকি রাকায়েতের শাশুড়ির পায়ে ধরে কান্নাকাটি করলো। তিনি তো মীরাকে কাছে ঘেঁষতে দিলেন না। মীরার কেমন পাগল পাগল লাগছে। আজ রাকায়েত বলল, আগামীকাল দুপুরে তোমার সিরিয়াল সকাল থেকে না খেয়ে থাকবে, মনে থাকে যেন। মীরা শেষবারের মতো অনুরোধ করতে নেওয়ার আগেই রাকায়েত বলল, প্লিজ মীরা, আমাকে কঠিন হতে বাধ্য করো না। আমার সংসার করতে হলে আগামীকাল তাই হবে, যা আমি ঠিক করেছি। তোমার ভাইদের সঙ্গে আমার কথা হয়েছে,
তারা আমার সিদ্ধান্তই সঠিক বলেছেন, তাই তুমি কোনো অন্যায় আবদার নিয়ে আমাকে বিরক্ত করো না। যাও, এখন রাতের খাবার রেডি করো। সেদিন রাতে রাকায়েত মেয়েদের সঙ্গে ঘুমাতে চলে গেল। আসলে মীরার কাছ থেকে কোনো কিছু আর শুনতে চায় না সে। রাতে মীরা চিন্তা করলো, কি একটা জীবন তার। আগের সংসারটাই ভেঙে গেল বাচ্চা হয় না বলে, আর এখন আবার সংসার ভাঙতে বসেছে বাচ্চা হবে বলে। এমন পরীক্ষা জীবন একটা মেয়ের সঙ্গে নিতে পারে? হঠাৎ মীরা শক্ত হয়ে গেল, চোখ মুছল, নিজেকে বলে উঠল, অনেক হয়েছে কান্নাকাটি, আর না। যে সন্তানের জন্য সে এতকাল এত কথা শুনে এসেছে, সেই সন্তান আসবে তার জীবনে, সেজন্য আর কারো হুমকি ধামকি শুনবে না, সে মা হবে। পরদিন রাকায়েতের বাড়ির কেউ মীরাকে খুঁজে পেল না, তবে মীরার একটা চিঠি বিছানার উপর পেল রাকায়েত। সেখানে ছোট্ট করে মীরা লিখেছে, আমাকে খোঁজার চেষ্টা না করাই ভালো। আমি কখনো এই বাড়ির কেউ ছিলাম না, তোমার স্ত্রী হয়তো হতে পারিনি, ছিলাম শুধু তোমার 2 মেয়ের কেয়ারটেকার। কিন্তু এই মুহূর্তে আমি একজন মা হয়ে উঠেছি। যাকে তুমি মেরে ফেলতে চাইছো তাকে তোমাদের থেকে বাঁচানো আমার দায়িত্ব, তাই চলে গেলাম। মীরা। রাকায়েত চিঠিটা ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। রাতে মীরা তার বান্ধবী রোজিকে ফোন দিয়েছিল। একদিন এনজিওতে চাকরির কথা বলেছিল রোজি। আজ মীরার জীবনে চাকরি, মাথা গোঁজার ছাদ দুটোই দরকার। ওর সব কথা শুনে রোজি বলল, চলে আয়, কোনো একটা ব্যবস্থা হবেই। মীরা রোজির কাছে কক্সবাজার এসে পৌঁছালো পরদিন। রোজি মীরাকে তার বাসায় নিয়ে এলো বাস স্ট্যান্ড থেকে। রোজির বাসায় আসার সঙ্গে সঙ্গে মীরা প্রথমেই তার মোবাইল থেকে সিমটা খুলে ফেলে দিল। আসার সময় কয়েকবার তার 2 ভাই বোন ফোন দিয়েছে, কিন্তু মীরা ধরেনি, মোবাইল বন্ধ করে রেখে দিয়েছিল। এখন সে আর কোনো পিছুটান রাখতে চায় না। সে সবার জন্য হারিয়ে গেছে আজ থেকে। এখন শুধু সে তার সন্তানের জন্য বাঁচবে। সন্তানের জন্য যা যা কষ্ট করার দরকার সে তাই করবে, কিন্তু তার সন্তানকে সেসব সুখ দিবে। কখনো কখনো হারিয়ে যাওয়াই ভালো। যাদের জীবনে তার কোনো মূল্য নেই, তাদের জন্য সে আর কোথাও নেই। বিকেলে ছাদ থেকে দূরের সমুদ্রতার দিকে তাকিয়ে সে বুক ভরে নিঃশ্বাস টেনে নিল। পেটে হাত দিয়ে অনুভব করলো কে একজন তার ভেতর থেকে নড়াচড়া করে তাকে বলছে, ধন্যবাদ মা, তুমি আমাকে বাঁচিয়ে দিলে। আর একটু অপেক্ষা করো, আমি আসছি। এই পৃথিবীতে তুমি আর আমি শুধু আমাদের পরিচয় বাঁচব। আমরা একসঙ্গে আমাদের যুদ্ধটা করব। আর কারো প্রয়োজন নেই আমাদের। মীরা নিজের ভেতর অন্যরকম একটা শক্তি অনুভব করছে। এবার আর সে হারবে না। সমাপ্ত।